হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। রাত্রিবেলায় ঘুমাতে ঘুমাতে এতটাই দেরি হয়ে যায়, সকালবেলায় তো ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না। আর এই যে শীতকাল, যদিও বা উঠে কোনো কাজ করতে ইচ্ছে করে না। চা কিন্তু খাওয়া হয়ে গেছে, সকালবেলা আগে মুখ ধুয়ে চা খেয়েছি। চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে প্রায় ধরো 15-20 মিনিট হয়ে গেল আমি এই জায়গাটাতেই বসে আছি। কারণ ঠান্ডার মধ্যে আমার জলে হাত দিতে ইচ্ছেই করছে না। গরমকাল বলি না আমার খুব ভালো লাগে, এই শীতকালটা হচ্ছে কুঁড়ের কাল। আর এখন তো এবার তো ছেলে হয়েছে, আমার যে শোয়া ওঠা বসা এগুলো সব হয়ে গেছে। রাত্রিবেলাও এত ঠান্ডা লাগে, বিশ্বাস করো রাত্রিও উঠতে ইচ্ছে করে না। মাঝরাত্রিবেলায় একবার উঠে বাবানকে খাওয়াতে হয়। আর যখন ওকে লাস্ট খাওয়াই তখন তো দুধের বাটি ঠাটি সব ধুয়ে রাখি। আবার ওই ঠান্ডার মধ্যে বিছানা ছেড়ে উঠতে কী যে কষ্ট হয় তোমাদের কি বলবো। মানে ইচ্ছে করে না উঠতে, তবু উঠতেই হবে সন্তানের জন্য। সন্তান খিদে কাঁদবে, মা কি ঘুমাতে পারে? তো উঠে খাওয়াতে হয়। আবার ভোর রাত্রিবেলায় একবার, ওই ভোর রাত্রি বলতে ধরো 4টে, ভোর রাত্রি বলবো না, ভোরই বলবো, ওই 5টা 5:30 নাগাদ আবার খাওয়াই। এরকমই রুটিনে খাওয়াই। মানে একরকম রুটিন তো থাকে না, মানে ও খিদের জন্য যখনই মানে আওয়াজ করে তখনই আমি বুঝে যাই আচ্ছা ওর খিদে পেয়েছে। এমনি কিন্তু ও কান্নাকাটি করে না, শুধু মুখ থেকে এমন একটা আওয়াজ করবে, ওতেই আমি বুঝে যাই যে ওর খিদে পেয়েছে। তো তখনই উঠে অল্প অল্প করে খাইয়ে দিই। একবারে তো আর খাওয়ানো যায় না, অল্প অল্প করে বারে বারে খাওয়াতে হয়। তো আমি একটা টাইমের মধ্যে খাওয়াই, কিন্তু সবসময় এক টাইমটা হয়ে ওঠে না। যাই হোক, দেখো সকালবেলা উঠেছি, বসে থেকে থেকে ভাবলাম না আর বসে থাকলে হবে না। ঘড়িতে বেজে গেছে অনেক, প্রায় 8:30 বেজে গেছে। তো আজকে যেহেতু মেয়েও পড়তে যাবে, ওর বাবাও বেরিয়ে যাবে, ওরা থাকতে থাকতে আমি যদি কিছুটা কাজ না সারি তাহলে আমার হয়ে যায় অসুবিধে। সেই কারণে ইচ্ছে হলেও না এখন আর সকালবেলা একটু বসে থাকতে পারি না। এই যে বসে থেকে থেকে উঠে গেলাম, আগে সব জানলা দরজা এগুলো সব খুলবো, কারণ এগুলো সব দেওয়া থাকলে আমার কাজকর্মে একদমই মন বসে না। এগুলো সব খুলবো, বাসি ঘরটা ঝাঁট দেবো, তারপরে আমি বাইরের দিকে যাব। ভাবলাম আজকে সোফার ওপরের দিকের কভারটা কেচে দিই, এটা সাদা তো আর অনেক দিন ধরে ইউজ করছি। এই কভারগুলো না একদম বাজে হয়ে গেছে, এখন আর কিনবো না। সামনে বাবানের অন্নপ্রাশন আসছে, তখন নতুন নতুন কিনবো। ভেবেছিলাম তো পুজোর সময় কিনবো, কিন্তু পুজোতে তো আর কিছু হয়নি। তো সেই কারণে ভাবলাম বাবানের অন্নপ্রাশনের আগে ঘরের কয়েকটা একটু নতুন নতুন জিনিস কিনবো। তো যাই হোক, অন্নপ্রাশন নিয়েই ওই সকালবেলা বসেছিলাম, দেখলে সোফার মধ্যে ক্যালেন্ডারটা ছিল। তো আমরা যেমন ভেবেছি সব কিছু উল্টো হয়ে গেল, জানো তো, তোমাদেরকে জানাবো, সব কিছুই জানাবো। সব কিছুই উল্টো হয়ে গেল। তবে একটা আনন্দের বিষয় কি আছে জানো, এই 2025 গিয়ে যখন 2026 পড়বে, আমাদের বাড়িতে কিন্তু অনেক অনুষ্ঠান। মনার জন্মদিন আছে, অন্নপ্রাশন আছে, তারপরে আবার বিয়েও আছে। ঠিক আছে, কার বিয়ে সেটা তোমাদের এখন বলছি না। তো সব দেখতে পারবে তোমরা, অনেক ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য। আর আমরাও বেশ মজা করব। সত্যি কথা বলতে একটা বছর যদিও বা মানে 2026 পড়তে পড়তেই একটার পর একটা অনুষ্ঠান আছে। তো এখন থেকেই যেন অনুষ্ঠানের জন্য মানে সারাক্ষণ বাড়িতে আলোচনা, কেনাকাটা কী হবে, এটা কী হবে, ওটা কী হবে। তো এই নিয়েই শুধু আলোচনা। আর এই আলোচনা করতে গিয়ে আমি আর আমার যা সারাদিন গল্প করতে করতেই কীভাবে যে দিন কেটে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন অনেকটাই আনন্দ। আগে তো ফার্স্ট হবে মনার জন্মদিন, তোমরা জানোই মনার জন্মদিন জানুয়ারির 4 তারিখ। যদিও বা খুব একটা কিছু করছি না, তবে মেয়ে করতে দিচ্ছে না। তো আমার খুব ইচ্ছে ছিল যে মেয়ে যেহেতু এই বছর 18 বছরে পড়ছে, তো আমার খুব ইচ্ছে ছিল 5 বছরে ওর বড় করে জন্মদিন করেছিলাম, 11 বছরে ওর বড় করে জন্মদিন করেছিলাম। তো এইবারও আমার ইচ্ছে ছিল মোটামুটি যতটুকু হবে, যেহেতু আর 2 মাস পরেই আবার বাবানের অন্নপ্রাশন। তো মেয়ের মোটামুটি একটু কিছুর মধ্যে আমার করার ইচ্ছে ছিল, কিন্তু মেয়ে বারণ করছে, না মা এখন কাউকে বলতে হবে না, কারণ ভাইয়ের অন্নপ্রাশন আছে, আর ভাইয়ের অন্নপ্রাশনটাই অনেক বড় করে হবে। তো ওর অন্নপ্রাশন ও তো আর দেখতে পারেনি, তো ভাইয়ের অন্নপ্রাশন অনেক বড় করে হবে। মেয়ের অনেক আশা যে কি কি হবে না হবে, এই নিয়ে ঘরে তো একটা আলোচনা চলছেই। তবে জানো তো, অন্নপ্রাশনের ডেটটা আমরা যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি। তোমাদেরকে জানাবো। তো ঠাকুরমশাইকে ফোন করা হয়েছিল,
কালকে ক্যালেন্ডার দেখে হিসাব করা হয়েছে, এখন ডেটটা পড়লে তোমাদের জানাবো। বাবান তো 3 মাসে পড়ে গেছে, তো দেখতে দেখতে কিন্তু আর হাতে কয়েকটা মাসই বাকি আছে, মানে বাংলার হিসাবে যেহেতু দেখো আমরা বাঙালি, আমাদের তো সব কিছু ক্যালেন্ডার বাংলার হিসাব করেই করতে হবে। বাংলার হিসাব দেখতে গেলে তাহলে কিন্তু আমার হাতে 2 মাস সময় নেই, ঠিক আছে, বাংলার হিসাব করলে। আর ইংরাজির হিসাব করলে কিন্তু অক্টোবর থেকে হিসাব করো 6 মাস, যেহেতু ছেলেদের জোর সংখ্যায় হয় 6 মাস মার্চ মাসে পড়ে। কিন্তু সেইটাই আমি ভেবেছিলাম, ওটাই প্রথম থেকে ভাবা ছিল, কারণ ভাইয়েরও আসার ব্যাপার আছে। তো সব কিছুই কিন্তু এরকম একটা প্ল্যান করা ছিল, কিন্তু যখনই আমি কালকে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলি, তো তারপরে ঠাকুরমশাই আমাকে যেইভাবে বোঝালো লজিক দিয়ে, তো আমি বুঝলাম আচ্ছা ব্যাপারটা এই রকম। তো এরকম বলেই কিন্তু আমাদের সমস্ত দিকটা ঘেটে গেছে, আর ঘেটে গেছে বলেই এখন একটা চিন্তার বিষয়। তো তোমাদের সেটা আমি পরে জানাবো। একেবারে রবিবার দিনকে ঠাকুরমশাইয়ের আসার কথা, শনিবার কি রবিবার, ঠাকুরমশাই এসে আগে জানাক, তারপরে তোমাদেরকে পুরোটা জানাবো যে ক্লিয়ারভাবে কি ঠিক হলো। তো সামনে দেখো মনার যেহেতু পরীক্ষাও আছে, সেটাও আমার খুব বড় একটা চিন্তা। আবার বাবানের অন্নপ্রাশনটাও 6 মাসে না করলে না, কারণ জোর সংখ্যায় যেহেতু অন্নপ্রাশন করতে হয়, 6 মাসটা আমি পেরিয়ে গেলে আবার কিন্তু আমাকে 8 মাসে করতে হবে, সেটা নিয়ে কিন্তু একটা বড় চিন্তা। তো সেই কারণে একটু চিন্তার মধ্যেই আছি যে কী থেকে কী হবে। একটা কালকের থেকে একটা অন্যরকম মাথার মধ্যে চিন্তা ঘুরছে যে কী থেকে কী হবে, মানে সময়টা কিভাবে আমি মানে করব, এটাই আমার মাথায় আসছে না কি করব। কারণ 8 মাস অপেক্ষা করতে গেলে যদি বাবানের দাঁত উঠে যায় তাহলে দাঁতে ভাতে তো দেওয়া যায় না। তো সেই কারণে এই নিয়ে একটু আলোচনার মধ্যে আছি। এখন ঠাকুরমশাই যতক্ষণ না আসবে, পঞ্জিকা দেখে আমি ডেটটা না পাবো, কিছুতেই কিছু করা যাচ্ছে না। তবে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে একটা চিন্তার বিষয় কিন্তু হয়ে গেছে। এই নিয়ে কালকে রাত্রির প্রায় ঘরে আমরা আলোচনা করেছি, তখন বাজে প্রায় 1টা, কারণ বাবান ঘুমাতে ঘুমাতে এখন রাত্রির 1টা-1:30 বেজেই যায়। তো আমাদের এখন ঘরে আলোচনা বলতে আর আমাদের বাড়িতেই এখন আলোচনা বলতে প্রথম হচ্ছে বাবানের অন্নপ্রাশনটা নিয়েই। তারপরে তো আমাদের বাড়িতে বিয়ে আছে, তো সেটা নিয়েও মানে আলোচনা শেষ নেই। এই তো সব কেনাকাটা শুরু হবে, বাবানের অন্নপ্রাশন থেকেই কেনাকাটা শুরু হবে, একদম বিয়ে অবধি তো চলতেই থাকবে। তো সব কিছু তোমরা দেখতে পারবে। হয়তো ভিডিওগুলো গতকাল তোমাদের বললাম না টাইম মতো আসবে না, কিন্তু চেষ্টা করব যতটুকু পারবো তোমাদের আপডেট দেবো। সকাল সকালে অনেকগুলো কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেক কথা হয়ে গেল। যাই হোক, চলো কাজের ব্যাপারে আসি। এবারে দেখো সকালবেলা তো মোটামুটি ঘরের দিকের কাজটা করে আমি বাইরে চলে এসেছি। তো বাবান এখন ঘুমাচ্ছে, মেয়েও পড়তে বেরিয়ে গেছে, আর এদিকে আগে উঠোন বাড়িগুলো ধুয়ে নিলাম। প্রত্যেক দিন চেয়ারটার ওপরে কুকুর গিয়ে শোয়, মানে এখন যেহেতু মেঝেটা ঠান্ডা, মেঝের মধ্যে তো শুতে পারে না, এখন কি করে জানো তো, ওই চেয়ারটার ওপরে গিয়ে শোয়। তোমাদের দাদাভাই লাস্ট গেট বন্ধ করে, আমি তোমাদের দাদাভাইকে বলি কি যে চেয়ারটাকে তুমি ভেতরে ঢুকিয়ে দেবা, প্রত্যেক দিন জল দিয়ে ধুতে গেলে তো চেয়ারটা নষ্ট হয়ে যাবে, যেহেতু গদির চেয়ার। তো ও প্রত্যেক দিনই তুলতে ভুলে যায়, আর আমি সকালবেলা প্রত্যেক দিনই সিঁড়ির ঘর ধোয়াই, তখন ওই চেয়ারটাকেও সাথে আমার ধোয়াতে হয়। তো সেটাই করলাম, ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম, আর বাসন কোসন যা ছিল ঘরে সেগুলো সব বার করে দিলাম। বাবান এখন ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই এখনও যায়নি, তোমাদের দাদাভাই গোপালকে তুলছে। তো ওকে বললাম তুমি একটু দাঁড়াও, তুমি থাকতে থাকতে আমি জামা কাপড়গুলো মেলে আসবো, অন্তত বাবানেরটা। কারণ কি বলতো, এখন কিন্তু রোদ সেইভাবে উঠছে না, সকাল টাইমটা একটু রোদ্দুর থাকে, তারপরে বেলা হতে না হতে কিন্তু পুরো মেঘলা হয়ে যায়। তো সেই কারণে আমি চেষ্টা করি সকালবেলা আগে বাবানের জামা কাপড় কেচেই ওপরে তুলে দেওয়ার। ওপরে মেলে দিয়ে আসলে কি একটু হাওয়ায় হাওয়ায় তাড়াতাড়ি শোকায়। আগে তো নিচের দিকটায় মেলতাম, আমার জায়ের দিকের দড়িটায়, কিন্তু এখন এই জায়গাটায় কী বলতো রোদ সেরকমভাবে পড়েই না, মানে দেখতে দেখতে রোদ চলে যায়। তো সেই কারণে কিন্তু এখন আর নিচে মেলি না, ওপরে মেললে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই ওপরে মেলি। উঠতে একটু কষ্ট হয় বালতি নিয়ে, সেই কারণে দেখো তোমাদের দাদাভাই গোপালকে তুলছে, আমি খুব তাড়াতাড়ি বাবানের কাঁথা কাপড় ধুলাম। আর এখানে এখন আমাদেরও আজকে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলোকেও এখন কাচতে নিয়েছি। কেচে ধুয়ে পরিষ্কার করে দিই, ততক্ষণে ও রেডি হয়ে নিয়ে আমাকে এগুলো তুলে দেবে। বাবান পেটে থাকা অবস্থায়ও আমি কত জামা কাপড় কেচেছি, তোমরা অনেকেই বারণ করেছিলে এইভাবে দিদিভাই কাছাকাছি করো না, পম্পা এইভাবে কাছাকাছি করো না। কিন্তু সত্যি তখন আমার সত্যি বলতেই
কষ্ট তো একটু হতোই, কিন্তু এই যে এখন যেই কষ্টটা হয় বিশ্বাস করো এই কষ্টটা হতো না। আমি কিন্তু এখন জামা কাপড় বাড়ি মেরে কাচতেও পারি না, ভালো করে যে জামা কাপড়গুলো খুঁজবো সেটাও পারি না। ওই যেগুলো একটু নোংরা তো হয় না, দেখো আমি তো প্রত্যেক দিন জামা কাপড় প্রত্যেক দিনেরটা কাচি, দুদিন বাদে বাদে বিছানার চাদর তুলে দিই, তো আমাদের জামা কাপড় নোংরা হয় না। তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি টেঞ্জিগুলো থাকলে তখন কাচতে একটু কষ্ট হয়, যদিও বা ও বলে ওরগুলো কাচতে না, কিন্তু সবসময় ওরটা ও কাচবে কেমন একটা লাগে না। হাতের সামনে ছিল তাই কেচে দিয়েছি, আর কাচার পরেই আজকে খুব কষ্ট হচ্ছিল, খুঁচে খুঁচে কাচতে হয়েছে। তো তো যাই হোক, কেচে ধুয়ে দেখো কমপ্লিট করেছি। তোমাদের দাদাভাই দুটো বালতি নিয়ে আমাকে ওপরে তুলে দেবে, তার আগে বললাম কম্বলগুলোকে একটু রোদে দাও। তো আমার জায়েদের ওই তারটা ফাঁকা আছে, ওই তারটাতে এখন কম্বল দেবো, ওরা মেলার আগে আবার তুলে নেব। আমার তো গাছে একবার পদ্ম ফুল ফুটে গেছে, সব করি শেষ হয়ে গেছে। এখন দেখছি, মোটে ভেবেছিলাম এখন তো জামা কাপড় মেলতে অসুবিধা হয়, একটু ডালগুলো ছেটে ছুটে দেবো, আবার ফুলের টাইমে ফুল হবে। তো দেখি প্রত্যেকটা ডালে কড়ি ভর্তি হয়েছে। কালকে আমার যা বললো তুমি গাছের ডাল কাটবা, দেখো গাছের ডালে পুরো কড়ি ভর্তি হয়ে গেছে। তো দেখলাম নতুন করে আবার কড়ি এসছে, তো কাটার তো কোনো প্রশ্নই নেই, কারণ কড়ি যেহেতু গাছে আছে সেই গাছ তো কাটতে নেই। ভাবলাম থাক, একটা দুটো করে ফুল ফুটবে, দেওয়া যাবে। চলো এবার জামা কাপড়গুলো মেলে নিচে আসি। পুরো এত হুড়োহুড়ি করে জামা কাপড়গুলো মেলেছি না, তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে, মনাও চলে গেছে, ঘরে কেউ নেই, ছেলে একা ঘুমাচ্ছে। আর এখন যদি সকালবেলা জামা কাপড়গুলো না মেলি, বেলাতে মেঘলা মেঘলা হয়ে যায়, তো জামা কাপড়গুলো শোকায় না। হাঁপিয়ে গেছি আমি জামা কাপড়গুলো মেলে দৌড়ে দৌড়ে নামতে নামতে। এখন ঘরটা পরিষ্কার করব, দেখতে দেখতে 10টা বাজতে 10 মিনিট বাকি। সকালের টাইমটা না মনে হয় দৌড়ায়। এখন পুরো ঘরটা পরিষ্কার করবো। ওদের বাড়িতে দিদি কাজ করতে চলে এসছে, তারপরে আরেক বাড়িতে যাবে, তারপরে আমাদের বাড়িতে আসবে। আর ছেলে আজকে এখনও ঘুমাচ্ছে, ঘর পুরো অন্ধকার, পর্দা টর্দা কিছুই খুলিনি, মেয়ে সব ওইভাবে দিয়ে গেছে, এখনও ঘুমাচ্ছে। ও ঘুমাতে ঘুমাতে আমি বাইরের দিকটা পুরো গুছিয়ে নিই, যদি ও উঠে যায় তারপরে ওকে আগে খাইয়ে দিয়ে নেবো, বাদ বাকিটা পরে করব। ঠিক আছে, কাজে হাত দিই, মানে ঘরের ভেতরের কাজগুলো করি। আর দেখি সকালবেলা একটুখানি সেদ্ধ ভাতই বসাবো, সেদ্ধ ভাত খাওয়া হয়ে যাবে, কারণ মেয়ে আবার স্কুলে যাবে। ওর আজকে স্কুলে কি দরকার আছে বললো, স্কুলে যাবে, তো এখন না 1টার সময় স্কুলে যাবে, তাই ভাবছি একেবারে ভাতটা করি। আমাদের তো সকালের খাবার খেতে খেতে 12টাই বেজে যায়, তো এই করে উঠতে উঠতে 12টা বেজে যায়, তো একেবারে ভাতই খেয়ে নেব। আবার দুপুরবেলা যা রান্না করব সেটা পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, অল্প করে একটুখানি ভাত করে নিই। আর এখন সোফার বালিশগুলো রোদ্দুরে দেবো, আর এই বারান্দা ঠারান্দা দিয়ে, রান্নাঘর দিয়ে, বাসন কালকে গুছাইনি, বাসন রয়েছে, সেগুলো সব গোছাগুছির কাজগুলো বারান্দার দিকটা করে নিই। ঠিক আছে, চলো এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এখন খুব হুড়োহুড়ি করে ঘরটা পরিষ্কার করে নেব। ঘরে না একদম চোরের মতো আমার কাজ করতে হয়, জানো তো, এত ওর কান সজাগ হয়ে গেছে। আমি জাস্ট সোফার কভারটা যেহেতু তুলে দিয়েছি দেখলে সকালবেলা, তো চাদরটা বার করতে এসেছি যে সোফাতে পাতবো, আলমারির হ্যান্ডেলটা একটু আওয়াজ হয়েছে, ব্যাস উঠে গেছে। ওর কান এত সজাগ, দেখবে, দেখেছো, এখন উঠবে উঠবে বলে চোখ মুখ ডলাডলি করছে। কাজলের টিপ পড়েছে, টিপের তো কিচ্ছু নেই। বাবাই, ও বাবা, ওলে বাবা লে, ওলে বাবা লে, দেখেছো, এখন ওকে তুলতে হবে, কোলে নিতে হবে। আমি কখন কি করব, এদিকে জানলা ঠাল্লা কিছু খুলিনি, ওদের বাড়িতে দিদি চলে এসছে। আমার বাবাটা আর একটু সময় ঘুমাতে পারলো, আমার বাবাটা আর একটু সময় ঘুমাতে পারলো না। ও বাবা, বাবাইটা উঠবে, এখন কোলে নিতে হবে, বলো। এই তো দাঁড়াও, নেবো নেবো। একটা দুষ্টু বাবা, আমার একটা দুষ্টু বাবাই। আরে বাবালে বাবালে, আসো 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 আসো, কাঁদতে হবে না, টুনু টুনু টুনু, আসো আসো আসো। ও ও ও ও বাবা, ও দুটো কাঁথা পেঁচিয়ে শুয়ে আছে আমার বাবাইটা। ও ও ও, এ তো কি হয়েছে, কি দেখেছো, একটুখানি কোলে নিলেই ওর শান্তি। এই তো তাকিয়েছো, আমার বাবা তুলে নিলেই ওর শান্তি। সকালবেলা, ও বাবা, আমার বাবা ঢেকুর তুললো এখন, এখন ঢেকুর তুলেছে, ওই বাবা লে বাবা, এই দেখো গুদগুদ করে তাকিয়েছে, ওই দেখো পিপিরা। গুড মর্নিং বলে দাও তো, সবাইকে গুড মর্নিং বলে দাও। হ্যাঁ গুড মর্নিং, আমার মর্নিং হয়ে গেছে, হ্যাঁ গুড মর্নিং বলে দাও। দেখো ফোন এত বেশি বোঝে, ফোন ওর সামনে ফোন নিয়ে তো হাতে থাকাই যায় না।
কালকে রাত্রিবেলায় ও এই পাশে মাথা দিয়ে শুয়েছে যেদিকে শুয়েছিল, আর আমি ঠিক ওর পায়ের দিকে মাথা দিয়ে শুয়েছিলাম, তো কম্বলের ওপরে মাথা দিয়ে শুয়েছিলাম। দেখো কথা শোনা, দেখেছো ফোনটার দিকে দেখছে, তো মাথা দিয়ে শুয়েছিলাম। যেই আমার ফোনের আওয়াজ পেয়েছে করতে আরম্ভ করে দিয়েছে। কেন না, ওর দিকে ঘোরো এবারে ফোনটা নিয়ে। যেই ওর দিকে ঘুরে গেলাম, ফোনটা দেখলো, ব্যাস চুপ, আর কোনো কথা নেই। এখন একটু দুধুন খাবে, এখন একটু দুধুনের নেশা উঠে গেছে। এই হাগিস পরে সকালবেলা শুয়েছিলাম, একবার 7টার সময় খাইয়েছি, খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়েছি, কারণ তখন জেগে গেছিল। ঠিক আছে চলো, আর কি করব, এখন উঠে গেছে, একটু দুধ খাইয়ে নিয়ে ওকে শুয়ে রেখেই আমি কাজগুলো সারবো। হ্যাঁ বাবা, শোবা, তুমি শোবা, বাবাই, বাবাই আদর বোঝে হেবি। ঠিক আছে চলো, দাঁড়াও আগে একটু খাইয়ে নি। সত্যি কথা, সংসারের কাজের তাড়নায় ছেলেকে ঠিক করে কোলেও নিতে পারি না, ঠিক করে আদরও করতে পারি না। দিনের মনে হয় বেশিরভাগটা সময় ওকে কতক্ষণে ঘুম পাড়াবো। আর সত্যি কথা, ও যত বড় হচ্ছে না, এই যে করে কথাগুলো বলছে, তো বিশ্বাস করো তখন মনে হয় কি ওকে কোল থেকে নামাতে ইচ্ছে করে না, কিন্তু কি করব বলো, কাজগুলো তো করতেই হবে। তো যাই হোক, এখন বাবান বড় হচ্ছে, ওর কিন্তু একদমই ঘুম কমে যাচ্ছে, জানো তো, এটা হচ্ছে সব থেকে বড় আমার চিন্তা। ওর ঘুম একদম কমে যাচ্ছে, ওকে ঘুম পাড়ালে আধ ঘন্টাও ঘুমায় না, উঠে পড়ে, ব্যাস কাঁদে কিন্তু না, কিন্তু তবু দেখবে ঘুমালে বাচ্চারা, মাদের মনে কিন্তু একটা আলাদাই শান্তি হয়, তাই না? আর জাগা থাকলে তখন মনে হয় কি করলো বারবার একটু দেখি। তো যাই হোক, দেখো এদিকে আমার সব ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে করেছি। তবে ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে, দেখতে পেলে। আমি তো খাইয়ে দাইয়ে ছেলেকে পরিষ্কার করে আমার জায়ের মেয়ের কাছে দিয়ে দিয়েছি। ওকে বললাম, ছোটো মনা, আমাদের বাড়ির দুটো মেয়েরই নাম মনা, ঠিক আছে? তো আমি ছোটো মনা বলে আমার জায়ের মেয়েকে ডাকি। তো ওকে বললাম যে, ছোটো মনা, তুই ভাইকে নিয়ে একটু রোদ্দুরে ঘোর। ও রোদ্দুরে ঘুরতে ঘুরতেই তো ছেলে ঘুমিয়ে পড়লো। তারপরেই ব্যাস আমি সমস্ত কাজ সারলাম। কাজের দিদি আসলো, দিদিও কাজ করে দিয়ে চলে গেল। দিদি চলে যাওয়ার সাথে সাথেই দেখলাম ছেলে আজকে 11টার মধ্যেই উঠে, 11:30টার মধ্যে ঘুম থেকে উঠে গেছে। তারপরেই তাড়াতাড়ি করে ছেলেকে তেল ঠেল মাখিয়ে স্নান করিয়ে আবার শোয়ালাম। আধ ঘন্টার জন্য ঘুমালো। ওই মধ্যেই আমি কি করলাম, স্নান করে নিই, ভাবলাম না আগে একটা কাজ করি, রান্নাটাকে করে নিই। কারণ কি বলতো, এখন এমন হয়েছে না, ঘরের রান্না বান্নাটা ঠিক টাইম মতো হচ্ছে না, খাওয়া দাওয়া তো তাহলে দূরেই থাক। ভাবলাম বাঁধাকপি কাটা আছে, এর আগে একদিন মা এসেছিলো, তখন অনেক দিন ভিডিও বন্ধ করেছিলাম, তো মা বাঁধাকপি কেটে দিয়ে গেছিলো, তো বাঁধাকপিটা করলাম, নিরামিষভাবেই করতে নিয়েছি। আর এখানে ডাল ছিল, দেখলাম 2 দিন আগের ডাল ছিল, তখন ভিডিও করিনি, তো 2 দিন আগের ডাল ছিল, সেই ডালটাকে গরম করলাম। আর ফ্রিজ খুলে দেখলাম বাস্কেটটা বার করে অনেক টুকিটাকি সবজি আছে, তো সেগুলোকেই এখন সব কাটতে নিয়েছি, কারণ ফ্রিজের মধ্যে অল্প একটু চিংড়ি মাছও আছে, ছোট ছোট চিংড়ি মাছ। মাঝে বললাম না কটা দিন ভিডিও করিনি, তো তখন ওই চিংড়ি মাছ নিয়েছিলাম, তো অল্প কটা রয়েছে। ভাবলাম এই অল্প অল্প একটু একটু সবজি আছে, সব মিশিয়ে একটা পাঁচ তরকারি মতো করে তার মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দেব। তো সেইগুলোই এখন কাটতে বসেছি। আর দেখো বাবান কিন্তু ঘুমাচ্ছে, এর মাঝখানে কিন্তু 2বার ও উঠে গেছে, 2বার উঠে গেছে, আবার একটু ঘুরিয়েছি ফিরিয়েছি, তারপরে কিন্তু ওকে শুইয়েছি। তারপরে মাঝখানে বাঁধাকপি বসিয়ে আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে, স্নান করে এসে আবার তারপরে সবজি কাটতে বসেছি। মানে এখন যে আগের মতো আর না, জানো তো, আগে স্নান করব, সব কাজ সেরে তারপরে স্নান করতাম, এখন আর সেগুলো হয়ে ওঠে না। মানে এখন কত বাথরুমে ঢুকি আর বেরাই, মানে কি বলবো তোমাদের, হয়তো ঠিক করে সাবানও আমি দিতে পারি না। কতক্ষণে রান্না বান্না কাজ শেষ করব, আর কারণ ছেলে উঠে যাবে সেই একটা চিন্তা, কারণ মেয়ের সামনে পরীক্ষা, মেয়েকে তো এখন পড়তে হচ্ছে, আমাকেই পুরো দিকটা সামলাতে হচ্ছে, মেয়ে তো এখন পড়াটা নিয়েই ব্যস্ত। তো যাই হোক, ওকে আমি ডিস্টার্বও করতে চাই না, ওর মতো পড়ে, একটু আমি ওকে ডিস্টার্ব করি না। যাই হোক, দেখো এখানে সব সবজি অল্প অল্প ছিল, কেটে নিয়েছি, মোটামুটি যা যা ছিল দেখো, আমি আলাদা করে বলছি না। তো এই দিয়েই কিন্তু একটু আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, অল্প অল্প মশলাও দেবো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দেবো, একটু লঙ্কার গুঁড়ো, সব দিয়ে ভালো করে কষিয়ে ওই যে ছোটো ছোটো চিংড়ি মাছ আছে, তো মাছগুলোকে আলাদা করে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু তরকারি খেতে খুব ভালো লাগে, জানো, তার তরকারিটাও খুব ভালো হয়েছিল। এই যে রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে গরম গরম রান্না নামিয়ে মা আর মেয়ে দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম।